আমাদের পত্রিকা সিরিজ রিপোর্ট করতে থাকলো, লাগাতারভাবে প্রমাণ করার চেষ্টা হয়ে গেল বাংলাদেশ জঙ্গিবাদের দেশ। বাংলাদেশ তো জঙ্গিবাদের দেশ হয়নি, বাংলাদেশ তো জুলাই জনতার দেশ হয়েছে। তার মানে তারা যদি আর 2 দিন সময় পেত, আর 1 রাত সময় পেত, আরেকটা 14ই ডিসেম্বর হতো। আমরা তাদেরকে কবরে শুয়ে এনে আবার পুরোনা কায়দায় পুরোনা বন্দোবস্ত, কে কোথায় আছিস বলে আওয়ামী লীগের লোকজনকে ডেকে খুব সুন্দর মিলাদ মাহফিল এবং গোলাপ জল ছিটায় সুন্দর 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 করছি। এখনও সে প্রিয় অভিভাবকের অভ্যাস আমরা ত্যাগ করিনি। এখনও আমরা দেখতে পাচ্ছি আবার আগে। আপনি সবসময় নেতাকে দোষ দিতে পারেন না। আমরা এখন সরকারি প্রতিষ্ঠানে বসে দেখি যে কীভাবে চারপাশ থেকে স্যার স্যার বলে 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 স্যারের মাথায় কাঁঠাল ভাঙা হয়, স্যারের নামে দুর্নীতি করা হয়, স্যারকেও একসময় ঠেলে ফেলা হয় ওইদিকে। এবং বেশি দিন একটা জায়গায় থাকলে একটা সময় আপনার রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাবে, আপনি আর থাকাতে ক্লান্ত হয়ে যাবেন, যেটা মানে আমি ফিল করছি। পুরো সিস্টেমটাই তো এরকম বানিয়ে ফেলেছে। এখন শুধু তাদেরকে যে বলা হয় যে সাংবাদিকরা দালাল, তার থেকেও ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল, যেটা হচ্ছে সাংবাদিকেরা এখানে শিকারী সাংবাদিকে পরিণত হয়েছিলেন, আগ্রাসী সাংবাদিকে পরিণত হয়েছিলেন। এটা একটা পৃথিবীর সাংবাদিকতার যে একাডেমিক পড়ালেখায় নতুন একটা ধারা বাংলাদেশ সৃষ্টি করছে, সেটা হচ্ছে শিকারী সাংবাদিকতা। আমরা এর আগে এমবেডেড সাংবাদিকতা শুনেছি, ইরাক যুদ্ধের সময় দেখেছি এমবেডেড সাংবাদিকতা, এখন হয়েছে শিকারী সাংবাদিকতা বা প্রিডেটরি জার্নালিজম। এবং আমরা পিআইবি থেকে একটা বইও, মৌলিক গবেষণা বই, মানে এখানে অনেকে সাক্ষাৎকার এবং মাঠ পর্যায়ে কাজ করে গোপনে তথ্য নিয়ে ওই বইটা এবার এই মাসে আমরা পাবলিশ করব। ওখানেও আমরা অনেকের নাম শেষ পর্যন্ত মুছে দিতে হয়েছে, বিভিন্ন সংস্থার নাম, বড় বড় সম্পাদকের নাম। গত বছর যখন বইটা পাণ্ডুলিপি এই বছরের ফেব্রুয়ারির দিকে যখন উনি প্রথম দফা জমা দেন, তখন আমরা কাটিনি, সাহস ছিল। কিন্তু এখন যখন বইটা ফাইনালি প্রকাশিত হবে, জুলাই উত্তাপ যখন প্রায় নিভন্ত, আমাদেরও আর সাহস হচ্ছে না, আমার হলে লেখকের হচ্ছে না, লেখকও সাহস পাচ্ছেন না। তার মানে আমরা আবার ওই ভয়ের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি। এবং ভয় হচ্ছে সেই জিনিস যেটা আপনার মস্তিষ্ককে অবশ করে ফেলে, আপনার চিন্তা শক্তি নষ্ট করে ফেলে। ভয়ের কোনো সংস্কৃতি হয় না। আমরা বলি যদিও ভয়ের সংস্কৃতি, ভয় মানে হচ্ছে যেখানে সংস্কৃতি কাজ করে না। সংস্কৃতি মানে মানবিক সম্পর্ক কাজ করে না, যুক্তিবুদ্ধি কাজ করে না, মানবিকতা কাজ করে না। তো এই বাস্তবতাটার মধ্যে সাংবাদিকদের বড় অংশ ছিলেন। সাগর রুনি এই বাস্তবতার শহীদ, এই বাস্তবতার শিকার। আরও অনেক সাংবাদিক, যেটা আবদুল্লাহ ভাই তাদের প্রকাশনে দেখিয়েছেন, আওয়ামী লীগের পুরো সময় 59 জন সাংবাদিক হচ্ছে নিহত হয়েছে, 2,500-এর মতো আহত বা পঙ্গু। 71-এর 9 মাসে 13 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আর এই জুলাইয়ের শেষ 15 দিনে 5 জন সাংবাদিক পুলিশের গুলিতে, 1 জন জনতার হাতে পালাতে গিয়ে। তো এই 5 জনকে আমরা শহীদ, আমরা আমাদের যে প্রকাশনা সেটা আমরা সেখানে তাদের জীবনী নিয়ে আমরা করেছি পিআইবিতে। তার মানে তারা যদি আর 2 দিন সময় পেত, আর 1 রাত সময় পেত, আরেকটা 14ই ডিসেম্বর হতো। এটা কোনো বাড়তি কথা না। যিনি বিদেশ থেকে এখনও খুনের হুকুম দিয়ে যান, তিনি আর 1 রাত সময় পেলে কি করতেন? তাহলে আসেন যে আমরা যে বেঁচে আছি, আমরা যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যদি একটু হলেও স্বাধীনতা উপভোগ করে থাকি জুলাইয়ের পরে, তাহলে তার অবদান আমরা, কাদের অবদান সেটা, সে অবদান আমরা কিভাবে ফেরত দেব? সাংবাদিক, আমার তো জুলাইয়ে বলছে যে সংস্কার হয় নাই, পরিবর্তন হয় নাই, ঠিক, খুবই ঠিক, কিন্তু কাদের কারণে হলো না? বাধাটা কোথায় ছিল? বা আপনারা আপনাদের প্রেস ক্লাবটাও যদি ধরেন, যে এই চট্টগ্রামের এইটুকু জায়গা, এটার মধ্যে আপনারা অনেক পরিবর্তন করেছেন, কিন্তু আসলে তো আরও করা দরকার ছিল। আমরা ভেবেছি যে পরিস্থিতি আমাদের হাতে থাকবে, আমরা ধীরে সুস্থে বুঝে করব, কিন্তু আসলে লোহা গরম থাকলেই সেখানে বাড়ি দিতে হয়। তখন আপনি যেটা পারতেন আজকে সেটা পারবেন না, আজকে সেটা অপরাধ বলে গণ্য হবে। এবং আমরা চাইও না সেই ধরনের কোনো অন্যায় বিশৃঙ্খলা হোক, কিন্তু সংস্কার তো হওয়া দরকার ছিল। আমরা বলতাম জুলাই বিপ্লব, তারপরে 3 মাসের মধ্যে বলা শুরু করলাম জুলাই গণ অভ্যুত্থান, এখন বলা শুরু করছি জুলাই গণ আন্দোলন। ভবিষ্যতে কি বলা হবে আমরা জানি না। এটা জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লবের ত্রুটি না, তারপরে যে নেতৃত্বটা আমরা সকলে, আমরা সহ, আমি এখানে আত্মসমালোচনা করতে হবে। এই যে সরকার হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের সরকার, সে সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের নামে আসলে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার মতো আচরণ করে, তাহলে তো এই অবস্থা হওয়ার কথা। দ্বিতীয় দ্বন্দ্বটা হচ্ছে, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, জুলাই সম্ভব করেছে, তারা প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে আসেন নাই, পুরানা নেতৃত্ব থেকে আসেন নাই।
সব দলের কর্মীরাই কাজ করেছে, বিরোধী দলের সবগুলো দলের কর্মীরাই শহীদ হয়েছে, কিন্তু পুরোনো নেতৃত্ব কিন্তু যারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের নেতারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা এটা পারেন নাই। যারা করেছে তারা নবীন, তারা অন্য জায়গা থেকে এসেছে। তাদের মধ্যে আর মৃত্যুর ভয়টা চলে গিয়েছিল, যেটা অন্যদের ছিল। আমরা অন্যরা পুরাতনরা আমরা ভেবেছি যে আমরা আমাদের সন্তানদের আন্দোলনে পাঠাবো না, বিদেশে পাঠাবো, আমরা তাদেরকে রাজনৈতিক থেকে দূরে রাখবো। আমরা আই হেট পলিটিক্স জেনারেশন হিসেবে চিন্তা করেছি। মিডিয়া এবং সরকার, পুলিশ বলেছে কিশোর গ্যাং, ওরা হচ্ছে কিশোর গ্যাং। যে আন্দোলন হলো সড়ক নিরাপত্তা আন্দোলন, সে সময় কিন্তু বলা হচ্ছিল যে এরা হচ্ছে কিশোর গ্যাং। তাদেরকে আমরা নাম দিয়েছি কিশোর গ্যাং, তাদেরকে নাম দিয়েছি তারা রাজনীতি বিরোধী। কিন্তু তারা আবাবিল পাখির মতো এসে দেখায় দিল যে না, তারা কিশোর গ্যাং না, তারাই জাতি। এখন আপনি বলবেন যে মানে আমরা তো আমার সন্তানকে বাঁচাতে চেয়েছি, বাঁচানোর জন্য আপোষ করেছি, নিজে আপোষ করেছি বা প্রতিবাদ করিনি বা মাথা নিচু করে রেখেছি, সন্তানকে ঘরে আটকাতে চেয়েছি। আমি বলবো সেই কারণেই সন্তানরা শহীদ হয়েছে। আমরা যদি আগে দায়িত্ব নিতাম, 18 সালে যদি আমরা দাঁড়াতাম, 21 সালে যদি আমরা দাঁড়াতাম, 23 সালে যদি আমরা দাঁড়াতাম, 24-এ আমার সন্তান মারা যেত না। এবং যে পিতামাতা মনে করেছেন সন্তানকে তিনি বাঁচাবেন, তিনি আসলে সন্তানকে শহীদের পথে ঠেলে দিয়েছেন। সে তার পিতামাতার প্রতিও কিন্তু অশ্রদ্ধা নিয়ে রাস্তায় নেমেছে যে তোমরা পারো নাই। আমরা তাদেরকে কবরে শুয়ে এনে আবার পুরোনো কায়দায়, পুরোনো বন্দোবস্ত, কে কোথায় আছিস বলে আওয়ামী লীগের লোকজনকে ডেকে খুব সুন্দর মিলাদ মাহফিল এবং গোলাপ জল ছিটায় সুন্দর 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 করছে। কিন্তু খুনিরা ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন খুন হচ্ছে। তাহলে এই জায়গাটায় সাংবাদিকতাও ফিরে আসছে আগে শেখারি সাংবাদিকতা। আগে টার্গেট করে ব্যক্তিকে, দলকে, গোষ্ঠীকে বা একটা কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে দিনের পর দিন রিপোর্ট করা হতো। এই সিরিজ রিপোর্টের ফলে হলো -2 এবং 111 আসলো। আমরা ফেক নিউজের কথা বলি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেক নিউজ ছিল ওইটা, যেটাকে বলা হচ্ছিল যে জাতিসংঘর ইউএনডিপির নামে তোমরা যদি এটা না করো তাহলে তোমাদের জাতিসংঘের মিশন বাতিল। একটা ভুয়া কাগজ ছাপিয়ে পত্রিকাগুলোকে পাঠিয়ে 111 ঘটিয়ে দেওয়া হলো। ওটাই তো সবচেয়ে বড় মানে ইতিহাসের ফেক নিউজ, অপতথ্য। ওই চিঠির কোনো বৈধতা ছিল না, ওই চিঠির কোনো বাস্তবতা ছিল না, কিন্তু ওই চিঠি দেখিয়ে আমাদের অনেককে রাজপথে নামিয়ে দেওয়া হলো, রাজনীতিবিদদেরকে উচ্ছেদ করতে হবে। এবং সেই -2-র ফলেই কিন্তু আজকে এই 15 বছরের ফ্যাসিবাদ। ওই সময় যে লাগাতারভাবে বাংলাদেশ নেক্সট আফগানিস্তান, বাংলাদেশ হচ্ছে কোকুন অফ টেরর ছাপা হতে থাকলো, আমাদের পত্রিকা সিরিজ রিপোর্ট করতে থাকলো, লাগাতারভাবে প্রমাণ করার চেষ্টা হয়ে গেল বাংলাদেশ জঙ্গিবাদের দেশ। বাংলাদেশ তো জঙ্গিবাদের দেশ হয়নি, বাংলাদেশ তো জুলাই জনতার দেশ হয়েছে। যে জুলাইয়ের একমাত্র ডাক ছিল ফ্যাসিবাদের বিলোপ। জুলাইয়ে অনেক দফা ছিল না, ফ্যাসিবাদের বিলোপ। সেই ফ্যাসিবাদের বিলোপ থেকে আমরা এখন জিনিসটাকে নরম করে, সুশীলীয় করে সংস্কারে নামিয়ে এনেছি। এবং আমরা আমাদের ছেলে বলে যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলেনি, বরঞ্চ বিপ্লবের সন্তানদেরকে আমরা খেয়ে ফেলেছি। এটা হচ্ছে সেই কাজল রেখার গল্প, যে কাজল রেখা রাজার সারা দেহ থেকে সূচ তুলল, তারপরে বলা হলো যে তুই কে, তুই তো টোকাই। এই কথা নেতারা বলেন নাই যে ওর তো বংশ পরিচয় নাই, ওর টোকাই, তুই ছোট জাত, তুই কেন হচ্ছে উপদেষ্টা হবি, মন্ত্রী হবি, সরকার চালাবি, এটা চালাবে বনেদি ব্যবস্থা, মানে পুরনো বন্দোবস্ত ফেরত। এদেরকে কারা টাকার ফাঁদে ফেললো, এদেরকে কারা ক্ষমতার মোহে ফেললো? আপনি নাবালক রাজার গল্পটাও জানেন যে পুরনো রাজা নাই, নতুন রাজাও আসে নাই। তাহলে ওই নাবালক রাজা, যার একটা পবিত্রতা আছে এবং স্বীকৃতি আছে, তাকে সামনে রেখে উজির নাজির মিলে আমরা দেশ শাসন করলাম কিছুদিন। তারপর দেখলাম যে আমাদের ক্ষমতা হয়ে গেছে, আমরা ব্যবস্থা করে ফেলছি, এখন ওদেরকে ওই নাবালককে বনবাসে পাঠিয়ে দাও। গল্পটা সেটাই, এটা আজকে বলিনি আমি, গত বছর সেপ্টেম্বর অক্টোবরেই আমার ইউটিউবে পাবেন, এই গল্পটাই পাবেন যে এই পরিণতি হবে, এবং সেটা হয়েছে, আমরা ঠেকাইতে পারি নাই।